নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ সম্পূর্ণ আরও একটা নতুন ভিডিও। আর এটা একটা স্পেশাল ভিডিও এই কারণে, রিসেন্টলি তামিলনাড়ু রাজ্যে সম্পূর্ণভাবে সেপারেট একটা টেট হলো শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য। আর সেই টেটে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। আর আজকের ভিডিওতে থাকছে সেই স্পেশাল টেটে অঙ্কের প্রশ্ন কেমন এসেছিল, তার কোয়ালিটি কেমন, কি মানের প্রশ্ন এসেছিল, সেটা কিন্তু আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ওয়েস্ট বেঙ্গল টেট আগামী দিনে হতে চলেছে তার সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া কিন্তু আমরা পেতে পারি। প্রথম প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নাম্বার অফ এজেস ইন কিউব, অর্থাৎ একটি ঘনকের কতগুলো এজ বা ধার রয়েছে সেটা বের করতে হবে। অপশান রয়েছে 12, 6, 8, 2। সঠিক উত্তরটা আপনারা কমেন্ট করবেন এবং চাইলে আপনারা পজ করে নিতে পারেন, নিজেরা ক্যালকুলেশন করতে পারেন, মানে পরবর্তী প্রশ্নগুলোর জন্য আমি বলছি, কারণ এই প্রশ্নটা বলার পর আমি সেগুলো কিন্তু এক্সপ্লেনও করব। তাই যারা নিজে নিজে সলভ করবেন তারা একবার চাইলে ভিডিওটা পজ করে অঙ্কটা সলভ করে নিন এবং তারপরে নিজেদের উত্তরটা মিলিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই একটা ঘনকের ধার কতগুলো হয়। ঘনক বা কিউব মানে এটা লুডোর যে ছক্কা বা ডাইস যেগুলো হয় ঠিক সেটাকে কল্পনা করুন। এই যে ওপরের যে তলগুলো, সেই তলগুলোর যেখানে কানেক্ট হচ্ছে এই যে এই জায়গাগুলো, এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে বলা হচ্ছে এজ বা ধার। তাহলে কটা এখানে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে ঘনকের যে এজ সেটা হচ্ছে মোট 12টা। চলুন এবার আমরা পরের প্রশ্নটা দেখে নিই। অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার ইজ গ্রেটার দ্যান 180 ডিগ্রি অ্যান্ড লেস দ্যান 360 ডিগ্রি ইজ কল্ড, মানে যে কোণের মাপ 180 ডিগ্রির বেশি এবং 360 ডিগ্রির কম, তাকে কি বলা হয়? নিচে অপশানগুলো দেখতে পাচ্ছেন। এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, বি রিফ্লেক্স অ্যাঙ্গেল, সি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ডি স্ট্রেট অ্যাঙ্গেল। এই অঙ্কটা যখন কোণ দিয়ে, তাহলে কোণের বিষয়ে একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে দিই, যে কোণগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিই, বলে দিই আপনাদের। দেখুন, অ্যাকিউট অ্যাঙ্গেল যাকে বাংলায় বলা হচ্ছে সূক্ষ্ম কোণ, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে এই কোণটা। ধরুন একটা এক্সাম্পল দিলাম 45 ডিগ্রি, এটা একটা এক্সাম্পল। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, মানে 90 ডিগ্রি কম হবে এই অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। আবার রাইট অ্যাঙ্গেল যাকে বলা হয় সমকোণ, যেটা একদম পারফেক্ট 90 ডিগ্রি, পারফেক্ট 90 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে সমকোণ। এবার অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ, যেটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হবে, মানে 180 ডিগ্রির কম, সেই কোণটাকে বলা হবে স্থূলকোণ। স্ট্রেট অ্যাঙ্গেল সরল কোণ, একদম 180 ডিগ্রি, পারফেক্ট 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ। রিফ্লেক্স অ্যাঙ্গেল যেটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, যেটা আমাদের প্রশ্নে আছে প্রবৃদ্ধ কোণ। ধরুন এরকম একটা অ্যাঙ্গেল, ভেতরে একটা কোণ, বাইরের দিকের যে অংশটা সেটাকে বলা হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ, যেটা 180 ডিগ্রির বড় আবার 360 ডিগ্রির ছোট। আর একটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল, যেটা কমপ্লিট 360 ডিগ্রি। তাহলে এই মোটামুটি অ্যাঙ্গেল, আর এগুলো আমাদের মনে রাখলে মোটামুটি সব রকমের অঙ্ক কিন্তু আমরা কভার করতে পারবো। পরের প্রশ্ন 93, ইফ এ সার্কেল ইজ ডিভাইডেড ইন্টু 12 ইকুয়াল সেক্টরস, দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ ইচ অফ দ্য সেক্টর ইজ, মানে একটা বৃত্তকে 12টা সমান সেক্টরে ভাগ করা হলো, প্রত্যেকটা সেক্টরের কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি নাকি 180 ডিগ্রি নাকি 90 ডিগ্রি নাকি 30 ডিগ্রি, কোনটা হবে সঠিক উত্তর? এরকম একটা বৃত্ত, এটাকে 12টা সমান সেক্টরে ভাগ করা হলো এরকম করে। ধরুন আমি জাস্ট রাফ করছি, 12টা এক্স্যাক্টলি আমি বলছি না, এখন বলছে 12টা সমান সেক্টরে ভাগ করলে এই যে কেন্দ্রীয় কোণ,
এই যে এই কোণটা তৈরি হচ্ছে একটা সেক্টর, এটা তো একটা সেক্টর, এর কোণটা কত ডিগ্রি হবে? তাহলে আমরা জানি যে পুরো যে বৃত্তটা, এটা কত ডিগ্রি বৃত্ত, মানে 360 ডিগ্রি। 12টা সেক্টর ভাগ করে দিলাম 12 দিয়ে, 30 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ হবে 30 ডিগ্রি। খুব সহজ প্রশ্ন। এবার পরের প্রশ্ন 94, the sum of the digits of a 2-digit prime number is 5 and it is one of the factors of 161. Find the number. মানে দুই অঙ্কের মৌলিক সংখ্যার অঙ্কগুলোর যোগফল 5 এবং সংখ্যাটি 161-র একটি উৎপাদক। তাহলে সংখ্যাটা কত? 41 নাকি 23 নাকি 32 নাকি 69? কোনটা সঠিক উত্তর হবে? আপনারা ভিডিওটা পজ করে নিজেরা ক্যালকুলেশন করে উত্তরটা দিন, আর ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে উত্তরটা মিলিয়ে নেবেন ভিডিওটা দেখে। তাহলে চলুন শুরু করি। প্রথম শর্তগুলো দেখি। সংখ্যাটাকে মৌলিক সংখ্যা হতে হবে, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা হতে হবে। আর দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার অঙ্ক দুটোর, ডিজিট দুটোর যোগফল 5 হতে হবে, সংখ্যাটা ডাবল ডিজিটের। আর কি বলেছে? 161 এর একটা ফ্যাক্টর হবে, মানে সংখ্যাটা দিয়ে এই 161 সংখ্যাটাকে পুরোপুরি ভাগ করা যাবে। তাহলে দেখুন এই যে 161 সংখ্যাটা, একে আমরা যদি ফ্যাক্টরাইজেশন করি, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 161কে 7 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে দেখব 23 হচ্ছে ভাগফল। তাহলে 161-র দুটো ফ্যাক্টর, 7 আর 23, 23। এখন বলেছে নাম্বারটা ডাবল ডিজিট হবে। দেখুন 23 কিন্তু ডাবল ডিজিট, 7 তো ডাবল ডিজিট নয়। তাহলে 23কে দিয়ে 161 পুরোপুরি ভাগ করা যায়, তাহলে 23 161-র ফ্যাক্টর, শর্তটা পূর্ণ হচ্ছে পুরোপুরি। আর এই যে 23, এই সংখ্যাটাকে, তার অঙ্কগুলোকে, ডিজিটগুলোকে যদি আমরা যোগ করি, 2 যোগ 3 মানে 5। দেখুন এই শর্তটাও কিন্তু তাহলে ফুলফিল হলো, এবং 2 আর 3 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা, 23টাও মৌলিক সংখ্যা। তাহলে সঠিক উত্তর হবে 23। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম, এবং আপনারা উত্তরটাও কিন্তু মিলিয়ে নেবেন। পরের প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। রিজনিং বলে একটা টপিক হয়, যেটা জেনারেল ইন্টেলিজেন্স বলে এক ধরনের স্পেশাল টপিক থাকে, যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে। সেই টপিকের কোডিং ডিকোডিং থেকে পরের প্রশ্নটা দেখুন, যেটা পেপার 1-এ এসেছিল তামিলনাড়ু স্পেশাল টেটে, যেটা ইন সার্ভিসদের জন্য স্পেশাল হয়েছিল। ইফ ম্যাথস ইজ 13120,819 দেন সায়েন্স ইজ, মানে ম্যাথ এই কথাটাকে একটা কোডে, একটা নাম্বারে কনভার্ট করা হয়েছে। ঠিক সেই প্যাটার্ন অনুযায়ী আমরা যদি সায়েন্সকে একটা নাম্বারে কনভার্ট করতে চাই, তাহলে কোন নাম্বারটা সায়েন্সের সাথে ম্যাচ করবে পুরোপুরি, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে দেখুন আমরা বোর্ডে অঙ্কটা লিখছি। ম্যাথস, MATHS, এটাকে লেখা হচ্ছে 13, 12, 0, 8, 1, 9। এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সায়েন্স, SCIENCE, এটাকে কোডে কনভার্ট করলে, এই নাম্বারে কনভার্ট করলে কি নাম্বার হবে, কোন নাম্বার আসবে? তাহলে চলুন এবার আমরা খোঁজার চেষ্টা করি যে এই ম্যাথটা এই নাম্বারে আসলো কি করে। খুব ভালোভাবে যদি দেখেন, বিশেষ করে যারা কোডিং ডিকোডিং বা এই ধরনের রিজনিংয়ের টপিকগুলো করেছেন, তারা খুব ভালোভাবে জানবেন যে এই ধরনের অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক বলবো না, এই ধরনের যে পাজল টাইপের প্রশ্নগুলো, সেগুলো একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই যে আমরা ইংরেজি বর্ণমালায় ABCD লিখি,
এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে যে লিখছি তার একটা নির্দিষ্ট সিরিয়াল আছে। এ ধরুন 1 নাম্বার, বি 2 নাম্বার অর্ডারে রয়েছে, সিরিয়ালে রয়েছে, সি 3, ডি 4, ই 5, এফ 6, জি 7, এইচ 8, এইভাবে পরপর সিরিয়ালি চলছে। তাহলে প্রত্যেকটার একটা নির্দিষ্ট কিন্তু পজিশন রয়েছে। সেই পজিশনগুলো দেখুন এখানে কিভাবে পুট করা হয়েছে। আমরা যদি এম এর পজিশন দেখি, ইংরেজি বর্ণমালায় আমরা যদি এম এর পজিশন দেখি এইভাবে, তাহলে আমরা দেখব এম এর পজিশন হয় 13। ঠিক 13 নম্বর পজিশনে ইংরেজি বর্ণমালায় এন আছে, এম আছে। আর এ আছে, দেখুন এটা তো প্রথমেই ঠিক 1 নম্বরে আছে এ। টি কত নম্বরে আছে? টি আছে 20 নম্বরে। টি আছে 20 নাম্বার পজিশনে। তারপরে এইচ, দেখুন এইচ আছে 8 নম্বরে। এস, এস আছে 19 নম্বরে, এই এস। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই নাম্বারগুলো কোত্থেকে আসছে। এই যে এম এ টি এইচ এস, এই যে অক্ষরগুলো, এই অক্ষরের পজিশন ইংরেজি বর্ণমালায় কোন পজিশনে আছে সেই পজিশনগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্যাটার্নটা ধরে ফেললাম। ঠিক এই প্যাটার্নটাই আমরা এখানে পুট করব। এখানে আমরা দেখব এস কোন পজিশনে আছে। আমরা এর আগে কি করেছিলাম? এই যে এস 19 নাম্বার পজিশনে, চোখ বন্ধ করে 19 লিখে দেব। সি, সি কোন পজিশনে? 3 নাম্বার পজিশনে, চোখ বন্ধ করে 3 লিখে দেব। আই, আই কোন পজিশনে আছে? আই আছে 9 নাম্বার পজিশনে, চোখ বন্ধ করে 9 লিখে দেব। ই কোন পজিশনে আছে? ই আছে 5 নম্বরে, 5 লিখে দেব। এন কোন নম্বরে আছে? এন আছে 14 নাম্বার পজিশনে, 14। সি কোথায় আছে? সি আছে 3-এ। ই কোথায় আছে? ই আবার 5-এ। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। মানে এই সায়েন্সকে আমরা যদি নাম্বারে ডিকোড করি সেক্ষেত্রে এই নাম্বারটা আমরা পাবো। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেখা যাচ্ছে টেটে আসছে, কারণ এটা তামিলনাড়ু টেটে রিসেন্টলি এসেছে। তাই এই বিষয়গুলোর সম্বন্ধেও কিন্তু আমাদের একটা নলেজ রাখতে হবে। এবার পরের প্রশ্নটা দেখুন, 96 নম্বর প্রশ্ন। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে এটা। √64, 6 স্কোয়ার 6 2 টু দি পাওয়ার 4, একে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে দেখুন, আপনারা পজ করে উত্তরটা দিয়ে দিন, আমি অঙ্কটা এক্সপ্লেন করছি। √64, √64 মানে কত? এটা হচ্ছে 8। 6 স্কোয়ার 36, অনলি 6 থাকছে, 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2-এর গুণফল। 4টে 2-এর গুণফল কত হয়? 16, 16। এবার আমরা এটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিচ্ছি। 6, তারপর 8, তারপর 16, তারপর 36, মানে 6 তো 6 থাকছে। 8 আমরা কোথায় পেলাম? √64। 16 আমরা কিসে পেয়েছি? 2 টু দি পাওয়ার 4। আর 36 আমরা কিসে পেলাম? 6 স্কোয়ার। এই হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। খুব সহজ, মাথা ঠান্ডা রেখে জাস্ট প্রশ্নগুলো সলভ করলেই আমরা কিন্তু সঠিক উত্তরটা এভাবে দিয়ে দিতে পারবো। পরের প্রশ্নটাও ঠিক একই রকম মজাদার একটা বিষয়। দেখুন 97 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে? 2, 9, 28, 65, 126। নেক্সট নাম্বারটা কি হবে? মানে এই প্যাটার্নে যদি নাম্বারগুলো বাড়ে পরবর্তী নাম্বারটা কি হবে এটা আমাদেরকে বের করতে হবে। এই ধরনের অঙ্কে আমরা কি করব? প্রথমে আমরা দেখব ডিফারেন্সটা কত, মানে 2-এর সাথে 9-এর ডিফারেন্স, 9-এর থেকে 28, 28 থেকে 65,
65 থেকে 126। এটা আমাদের প্রথম কাজ। হোক না হোক আমরা প্রথমে এই পদ্ধতিটা অবলম্বন করব, ডিফারেন্সটা দেখব। তাহলে 2 থেকে 9 ডিফারেন্স কত? 7। 9 থেকে 28 ডিফারেন্স কত? 18। 28 থেকে 65 37। 65 থেকে 126 ডিফারেন্স কত? 126 65, মানে হচ্ছে 61। তাহলে আমরা যদি দেখি এক্ষেত্রে কিন্তু কোনো প্যাটার্ন ফলো হচ্ছে না। তাহলে এখানে ডিফারেন্সের যে বিষয়টা সেটা কিন্তু কাজ করছে না। তাহলে এখানে আমাদেরকে পরবর্তী একটা বুদ্ধি খাটাতে হবে। দেখুন 2, 9, 28, 65, 126। এখানে এই যে 2টা কি করে আসছে? ধরুন 1 কিউব যোগ 1 কত হয়? 2 হয়। 1 কিউব মানে তো 1, তাহলে 1 যোগ 1 2। ঠিক সেরকম এই যে 9 এই নাম্বারটা, এটাকে আমরা 2 কিউব যদি করি তার সাথে 1 যোগ করি, 2 কিউব মানে 8 যোগ 1 মানে হচ্ছে 9। তারপরে সংখ্যা 28। 3 কিউব যোগ 1 সমান 28। 3 কিউব মানে 27 আর প্লাস 1 মানে হচ্ছে 28। ঠিক পর যাচ্ছে, দেখুন প্যাটার্নটা দেখুন কিভাবে বাড়ছে। 65। 4 কিউব প্লাস 1 মানে 64 প্লাস 1 65। তারপরে কি নাম্বার আছে? 126। 5 কিউব মানে 125 প্লাস 1 মানে 126। আমরা কিন্তু এই প্যাটার্নটা এবার যেহেতু বুঝে গেলাম, খুব সহজেই বলতে পারবো পরের নাম্বারটা 6 কিউব প্লাস 1 হবে। আর 6 কিউব মানে কত? 216। 216 সাথে 1 যোগ করলে 217। তাহলে পরবর্তী নাম্বার হবে 217। তাহলে এই প্যাটার্নটাকে আমরা যদি জাস্ট একটা ফর্মুলার মতো দেখি, তাহলে n কিউব প্লাস 1। এই প্যাটার্নে নাম্বারগুলো কিন্তু আস্তে 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 বেড়ে যাচ্ছে। এইভাবে অজস্র অঙ্ক হয়। এই ধরনের অঙ্কগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে টেটে কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক এর আগে কোডিং ডিকোডিং দেওয়া হয়েছিল, আর এরপরেও কিন্তু সেই নাম্বার সিরিজ, এই টপিকটাকে বলা হয় নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজ থেকেও কিন্তু অঙ্ক আসছে। আর এই ধরনের অঙ্কে এই যে আমি কিউব করলাম বলে শুধু যে কিউব করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু স্কোয়ার হতে পারে, আপনার কিউব হতে পারে, যোগ করতে হতে পারে, বিয়োগ করতে হতে পারে, বিভিন্ন রকমের পদ্ধতি কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে, শুধু জাস্ট পরবর্তী প্যাটার্নটা খুঁজে বার করার জন্য। একটার পর একটা কন্টিনিউ করতে হবে। প্রথমে ডিফারেন্সটা দেখব, তারপরে স্কোয়ার, তারপর কিউব, এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাকে দেখতে হবে। 2-3টে করতে করতেই কিন্তু অনায়াসে উত্তরটা বেরিয়ে যাবে। পরের প্রশ্নটা আমরা দেখব 300 কেজি, 98 নম্বর প্রশ্ন। 300 কেজিকে ভাগ করা হচ্ছে 100 গ্রাম দিয়ে, উত্তর কত হবে? খুব সহজ, এবং সহজ বলে কিন্তু খুব সচেতন হতে হবে আমাদেরকে। সহজ বলে তাড়াতাড়ি আমরা করে দেবো, দিয়ে ভুল উত্তর হয়ে যাবে, সেটা কিন্তু করলে হবে না। এখানে খুব ভালোভাবে দেখুন, 300 কেজিকে 100 গ্রাম দিয়ে, দুটোর ইউনিট আলাদা। তাই আমরা প্রত্যেকে জানি যে ইউনিট আলাদা হলে দুটোকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। তাহলে 300 কেজিকে আমরা 1000 গ্রাম দিয়ে যদি গুণ করি তাহলে 3 লক্ষ গ্রাম হয়ে গেল। এখন আমি গ্রাম হয়ে গেল যখন, তাহলে গ্রামকে গ্রাম দিয়ে ভাগ করতেই পারি। তাহলে 3 লক্ষ গ্রামকে আমরা 100 দিয়ে যদি ভাগ করি, দুটো শূন্য কমে যাবে, অর্থাৎ 3000 গ্রাম। সঠিক উত্তর হচ্ছে 3000 গ্রাম। এখানে কিছুই না, এখানে জাস্ট যেহেতু ইউনিটগুলো আলাদা রয়েছে, সেম ইউনিটে আনছি কি না সেটাই দেখার, আর কিছুই নয়। কারণ সেম ইউনিটে না আনলেই ভুল হবে, আর এই ভুলটাই চাইছে এক্সামিনার। বন্ধুরা, আজ এটুকুই রাখছি। পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো আমরা কমপ্লিট করব, কারণ এর বেশি কমপ্লিট করব না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এবং অনেকটা সময়ও লাগবে। প্রত্যেকেই ব্যস্ত, তার ব্যস্ততার মাঝে অল্প অল্প করে আমরা অঙ্কগুলো কমপ্লিট করে নেব। তাহলে এরকম 2-3-4টে পর্বে আমরা কিন্তু গোটা যে পেপারটা সেটা কমপ্লিট করে নেব, এবং অন্যান্য টপিকে তো ভিডিও আসছেই। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।